আজ 22শে জুন সোমবার জানিয়ে দেব আজকে বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। তৃণমূল ছেড়ে আরও বিপদে জ্যোতিপ্রিয় মল্লিক, খুলবে শুটিয়া গণধর্ষণের ফাইল, অগ্নিমিত্রার মন্তব্যে শোরগোল। কোর্টে আইনজীবী নেই, পালানোর ছক কষতেই পুলিশের জালে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। সিআইডিকে ডেকেছিলেন খোদ শোভন দেবী, শেষমেশ তুলে দিয়েছেন সেই খাতা, কি আছে তাতে? তৃণমূলে তোলপাড়। বাংলায় বরাদ্দ 60,000 কোটি, বাজেটের আগে কল্পতরু মোদী সরকার। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগাসন দেখে হেসে খুন নেটিজেনরা। রাজ্যে দুর্যোগের ঘনঘটা, আগামী 5 দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা, জারি কমলা অ্যালার্ট। মেইন রোডে আর চলবে না টোটো, কড়া অবস্থান নিল পরিবহন দপ্তর, বড় ঘোষণা অর্জুন সিংয়ের। প্রতীক ছেড়ে জিতে দেখান, বিদ্রোহীদের তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের, পাল্টা দিলেন জগদীশ বসুনিয়া। যন্তর মন্তর দ্রুত খালি করুন, আর সময় দেওয়া যাবে না, ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিল পুলিশ। কাঠগড়ায় মাস্টারমশাই, মামলার প্রেক্ষাপট শুনেই ভরা এজলাসে ক্ষমা চাইলেন বিচারক। 600 কোটি ডলারের বিনিময়ে ইরানের থেকে কি চাইতে পারে আমেরিকা, উত্তেজনা তুঙ্গে। অবসরের পর মাসে মাসে 20,000 টাকা এলো, অসাধারণ সরকারি স্কিম। বাজেটে বিরাট চমক, সত্যিই কি 10 থেকে 12% দিয়ে বাড়ছে সরকারি কর্মীদের? পিএম সূর্য ঘর যোজনাতে আবেদন করেছেন, বিদ্যুৎ বিল শূন্য, মিলবে 78,000 টাকাও। পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে থাকবে, তারকেশ্বর থেকে ইতিহাস স্মরণ করালেন মোদী। ট্রেনে ভিক্ষা করলে 2,000 টাকা জরিমানা, নয়া নিয়ম রেলের। অভিষেকের বিমান সফরে কোটি কোটি খরচ, 4 বছরে কত উড়িয়েছে তৃণমূল? পেট্রোল ডিজেল সস্তা হবে, বড় ইঙ্গিত কেন্দ্রমন্ত্রীর। কৃষকদের জন্য বড় সুখবর, শুরু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা নিয়ে বড় কথা প্রধানমন্ত্রীর। আমজনতা উন্নয়ন পার্টি আদতে বিজেপি স্পন্সার্ড, বিস্ফোরক দাবি অধীরের। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা সরকারি বাসের, মৃত অন্তত 5। ফাদার্স ডেতে বাবাকে নিজের কিডনি উপহার দিয়ে নজির গড়ল আলী রাজা। বঙ্গে রসুনের দাম আকাশ ছোঁয়া, বাংলাদেশে চোরাচালানের অভিযোগ। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে বিজেপি নেতার সঙ্গে পালানোর স্ত্রী। ফের পতন সোনারূপার দামে, কলকাতার নতুন দর প্রকাশ। ফোন পেতে এই ভুল করলেই কেটে নিতে পারে টাকা, সতর্কতা গ্রাহকদের। গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ড্রিম থেরাপি। জব কার্ড ফেরত ও বকেয়া টাকার দাবিতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ। 2029-এর জন্য নতুন ইভিএম বানাতে 500 কোটি দাবি কমিশনের। স্মার্ট মিটার নিয়ে নজিরবিহীন লড়াই, হাইকোর্টের দ্বারস্থ সরকারি কর্মচারীরা। মেয়ে নিখোঁজ 3 মাস, প্ল্যাকার্ড গলায় রাস্তায় খুঁজছেন অসহায় বাবা। 40 কোটির অফারে মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা, মহুয়ার মন্তব্যে মানহানির ভাবনা। অভিজ্ঞান অ্যাপ চালু করল কেন্দ্র, 35 সেকেন্ডে ধরা যাবে অপরাধীদের। হিজাব ছাড়া কনসার্টে গান, জনপ্রিয় গায়িকাকে 74টি বেত্রাঘাতের নির্দেশ। জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা, হাজার হাজার হিন্দুর বিক্ষোভ। রাজ্যবাসীর জন্য সুখবর, 125 দিনের কাজের দিনক্ষণ ঘোষণা। গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার, চেয়ার বিতর্কের সরব গৌরীশঙ্কর। অভিষেকের পাশে থেকেও তৃণমূলে কোণঠাসা করলেন নতুন জল্পনা। কেওয়াইসি না করালে আর পাবেন না গ্যাস, এলপিজি গ্রাহকদের জন্য বড় আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্যে পালাবদলে তৃণমূলের বিধায়ক থেকে সাংসদ, একের পর এক সদস্য দল থেকে ইস্তফা দিয়েছেন। গঠিত হয়েছে আলাদা ব্লক। ঐতিহাসিক এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে রাজ্য তথা দেশের রাজনীতিতে। সম্প্রতি সেই তালিকায় জুড়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। এবার তার সুস্থতা কামনা করেই শুটিয়া গণধর্ষণের ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তবে এরপরেই মন্ত্রী বলেন, ছোট থেকে শুনে আসছি শুটিয়া গণধর্ষণ কাণ্ডের কথা। ওই গ্রামকে ধর্ষণের গ্রাম বলা হতো। মহিলাদের বাঁচাতে গিয়ে এবং ধর্ষণের প্রতিবাদের জন্য শিক্ষক বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। দক্ষিণ 24 পরগনার ফলতার আলোচিত পুষ্পা খ্যাত জাহাঙ্গীর খানের স্ত্রী রোজিনা বিবি ওরফে সারিকাকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। শনিবার উস্তি ও বিষ্ণুপুর থানার সীমানা সংলগ্ন জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রোজিনা গাড়ি করে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এদিন ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তাকে পেশ করা হলে কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করতে এগিয়ে আসেননি। পরে লিগ্যাল এইডের একজন সরকারি আইনজীবী দায়িত্ব গ্রহণ করলেও আদালত জামিন নামঞ্জুর করে তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
বিধানসভার সইজাল কাণ্ডে গত কয়েকদিন ধরে একাধিক নেতার বাড়িতে হানা দিয়েছে সিআইডি। তদন্তকারী আধিকারিকেরা কখনো গিয়েছেন বেলেঘাটা, কখনো কালীঘাট। অভিষেকের বাড়ি থেকে মমতার বাড়ি সংলগ্ন অফিস বাদ পড়েনি কোনো জায়গা। তল্লাশি চলছিল রেজলিউশন বুকের। শনিবার সেই তদন্তে আধিকারিকেরা পৌঁছান তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। মমতা ব্যানার্জি এবার বিরোধী দলনেতা হিসেবে তার নামের পাশে সিলমোহর দিয়েছিলেন। জানা যায় সেখানে গিয়ে একটি খাতা মিলেছে। সেটি কি আসল রেজলিউশন বুক? এবার কি প্রশ্নের মুখে উত্তর মিলবে? জল্পনা তা নিয়েই এই অবস্থায় আজকাল .in যোগাযোগ করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার মতে তিনি নিজেই ডেকে পাঠিয়েছিলেন সিআইডিকে। রেজলিউশন বুক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানান ওই খাতা আইনজীবীর কাছে ছিল। রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার আগামীকাল সোমবার তাদের প্রথম বাজেট পেশ করবে বিধানসভায়। আর এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে প্রত্যাশার পারদ। বিশেষ করে ডিএ নিয়ে বড় কিছু শুভেন্দু অধিকারীর সরকার ঘোষণা করতে পারে বলে ক্রমশ বাড়ছে জল্পনা। এছাড়াও একগুচ্ছ নতুন কিছু ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে। আর এই জল্পনার মধ্যেই বাংলার প্রতি কল্পতরু নরেন্দ্র মোদী সরকার বরাদ্দ করা হলো 60,000 কোটি টাকা। শুধু তাই নয়, কত টাকা বিজেপি সরকারকে দেওয়া হয়েছে সেই হিসাবও দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী আশাবাদী আগামী দিনে বাংলা পশ্চিমবঙ্গ মৎস্য চাষ, উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, বন্দর কেন্দ্রিক উন্নয়ন, বস্ত্রশিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতির একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। রাজনীতিতে পা রেখেই বিহারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন নীতিশ পুত্র নিশান্ত কুমার। যদিও তার নিজের স্বাস্থ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা কম নেই। কখনো বাবার গায়ে এলিয়ে পড়ে যাওয়া তো কখনো চেয়ারে বসে ঢুলতে থাকা নিশান্তকে এবার দেখা গেল যোগাসনরত স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ড হেসেই খুন নেটিজেনরা। কেউ বলছেন দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, তো কারো কটাক্ষ যোগ করতে গিয়ে বিয়োগ না হয়ে যান। বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার যোগাসনে মেতেছে গোটা দেশ। কন্যাকুমারী থেকে লাদাখ, অরুণাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তের মানুষ যোগ দিয়েছেন এই উৎসবে। বঙ্গ সফরে এসে রেড রোডে যোগাসন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদ ছিল না প্রতিবেশী রাজ্য বিহারও। সেখানে পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সের সরকারি উদ্যোগে আয়োজিত হয়েছিল যোগ দিবস। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পাশে যোগাসন করছিলেন নিশান্ত। সকাল থেকে কালো মেঘে ঢাকা আকাশ, সেই সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া আর অঝোর ধারায় বৃষ্টি। রবিবার ছুটির দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিন রাজ্য জুড়ে জারি থাকবে এই দুর্যোগ। যেখানে জারি সতর্কতা। আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের তীব্রতা বাড়ার আশঙ্কায় বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইলেও আগামী কয়েকদিন 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। গত কয়েক বছরে রাজ্যের প্রতিটি কোনায় টোটো ও ই-রিকশার সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে। স্বল্প দূরত্বে যাতায়াতের মাধ্যম হিসেবে এটি জনপ্রিয় হলেও যত্রতত্র চলাচল এবং যানজট নিয়ে অভিযোগের অন্ত নেই। এই পরিস্থিতিতে রাজ্যের রাস্তাঘাট সুশৃঙ্খল করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর। সম্প্রতি স্বয়ং পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন এবার থেকে প্রধান রাস্তা বা হাইওয়েতে টোটো চলাচলের উপর লাগাম টানা হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং সাফ জানিয়েছেন যেসব রাস্তায় ভারী যানবাহন চলাচল করে সেখানে আর টোটো বা ই-রিকশা চলতে দেওয়া হবে না। এই যানগুলিকে মেন রোড থেকে সরিয়ে এলাকার অভ্যন্তরীণ ছোট রাস্তাগুলোতে চলাচলের জন্য নির্দিষ্ট রুট তৈরি করতে হবে। শুক্রবার 20 জন সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের চিঠি দেয় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই দলে ছিলেন মহামৈত্র। বিদ্রোহীদের নিয়ে এবার মুখ খোলেন মহামৈত্র। তিনি বলেন এই দল মমতা বন্দ্যোপাধ্যায় ও কর্মীদের দ্বারা তৈরি হয়েছে। যে যেখানে খুশি যাক, আমরা দলত্যাগ বিরোধী আইন এদের বিরুদ্ধে প্রয়োগ করব। আমি জিতেছি কৃষ্ণনগর থেকে, আমাকে দেখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে। সবার শিক্ষার মান এক হয় না, এই এমপিরা সেটা পড়ে দেখেনি। পাশাপাশি মহুয়ার মতে 20 সাংসদ সই করেছে বলে ওরা এনসিপিআই আইন অনুযায়ী এদের পদ বাতিল হওয়ার কথা। সংসদীয় দল কোনোভাবে মিশিয়ে দিতে পারে না, রাজনৈতিক দল পারে। ব্যক্তিগত আক্রমণে যাবেন না। আইনত বলুন কোন ধারায় আপনাদের নাম বাদ যাবে না। এরা প্রতীক ছেড়ে রাস্তায় নামুন দেখি। এত সাহস থাকলে ববি কংগ্রেস, অরূপ কংগ্রেস, ঋতব্রত কংগ্রেস, আখরুজ্জামান কংগ্রেস থেকে দাঁড়িয়ে যাননি। নিজেদের দাবি দেওয়া নিয়ে শনিবার দুপুর থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করেন দীপকে এবং তার সমর্থকেরা। পুলিশের বক্তব্য, কর্মসূচির অনুমতি ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিক্ষোভ চলছে, যা বেআইনি বলে মনে করছে পুলিশ। শনিবার দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচির জন্য অতিরিক্ত সময় দিল না দিল্লি পুলিশ। অবিলম্বে যন্তর মন্তর থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিল পুলিশ। এই মর্মে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে চিঠি পাঠিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের বক্তব্য, অনুমোদিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিক্ষোভ চলছে অবস্থায় অবিলম্বে তাদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
স্কুলের প্রথম পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল, রোল কলও প্রায় শেষের মুখে। সে সময়ে ক্লাসে ঢোকার চেষ্টা করেছিল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। মাথাভাঙ্গা হাই স্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তী তখন সেই ছাত্রকে প্রশ্ন করেছিলেন তার কেন এত দেরি। এই হলো সূত্রপাত। ছাত্র তার সঙ্গে অভব্য আচরণ করেন, মুখে মুখে তর্ক করতে থাকে যে দেরি একটু একটু হতেই পারে, তার জন্য কেন ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, স্যার ক্লাসে ঢুকতে দেন। রোল কলের পর তিনি দেখতে পান ওই ছাত্র আগে পর 3 দিন আসেনি, অথচ নোটবুকে অভিভাবকের সই করিয়ে আনেনি। সে প্রশ্ন করাতে ছাত্র আরও উশৃঙ্খলতার পরিচয় দেয়, শিক্ষকের সঙ্গে অভব্য আচরণ করতে থাকে। তাতে শাসন করেছিলেন শিক্ষক, সে শাসন ছিল কেবলই মৌখিক। ছাত্র বাড়িতে যায়, অভিভাবককে জানায়। এরপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ওই ছাত্রের বাবা মা চলে আসেন স্কুলে। প্রথমে টিচার ইনচার্জের সঙ্গে কথা, পরে স্যার তন্ময় চক্রবর্তীর সঙ্গে। তবুও মেটে না সমস্যা। বাকি শিক্ষকরা বোঝান স্কুলের স্যাররা শাসনে ছাত্রদের শাসন করবেনই। আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা চুক্তির প্রথম দফার আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স। গত সপ্তাহে শান্তি চুক্তি নিয়ে বৈঠক ভেস্তে যাওয়ার পর রবিবারেই হবে প্রথম দফার একটি প্রতিবেদন অনুযায়ী। ওয়াশিংটন চায় প্রথম দফার বৈঠকের শেষে ইরান জাতিসংঘের পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনাগুলি পরিদর্শনের আমন্ত্রণ জানাক। উল্লেখ্য, এর আগে ওই স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল। বিনিময়ে ইরানের কবজা করে রাখা বিরাট অঙ্কের টাকায় একটি অংশ ছাড় দিতে পারে আমেরিকা। প্রথম পর্যায়ে কাতারে থাকা $600 কোটি একটি তহবিল থেকে অর্থ ছাড়া হতে পারে। এই অর্থ মানবিক প্রয়োজনে ব্যয় করা হবে। ভারত সরকার দেশটির সকল শ্রেণীর মানুষের চাহিদা মাথায় রেখে বিভিন্ন ধরনের আর্থিক স্কিম চালাচ্ছে। 60 বছরের বেশি বয়সী বৃদ্ধদের জন্য সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম চালায়। SCSS হলো একটি ছোট সঞ্চয় প্রকল্প। এটি সেই সিনিয়র নাগরিকদের জন্য বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় বিকল্পগুলোর মধ্যে একটি, যারা অবসর নেওয়ার পর নির্দিষ্ট আয় চায়। SCSS স্কিমের আওতায় প্রতি 3 মাস পর সুদের পরিশোধ করা হয়। বর্তমানে এই স্কিমে বছরে 8.2% সুদ পাওয়া যাচ্ছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আওতায় সিনিয়র নাগরিকদের জন্য খোলা অ্যাকাউন্ট 5 বছরে ম্যাচিওর হয়ে যায়। এই স্কিমে আপনাকে এক মুঠো বিনিয়োগ করতে হয়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি কমপক্ষে 1000 টাকা এবং সর্বোচ্চ 30 লক্ষ টাকা জমা করতে পারেন। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। সরকারি চাকরি থেকে VRS নেওয়া কর্মীরা এতে 55 থেকে 60 বছরের বয়সেও বিনিয়োগ শুরু করতে পারেন। যদি আপনি রক্ষাকর্মী হন, তাহলে আপনি 50 থেকে 60 বছরের বয়সেও অ্যাকাউন্ট খুলতে পারেন। সোমবার বিধানসভায় রাজ্যের নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় 10 থেকে 12% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা 42% ডিএ থেকে পিছিয়ে রয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী সপ্তম বেতন কমিশন চালু নির্দেশ দেওয়ার পর এবার বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে সরকার বড় পদক্ষেপ নিতে পারে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই প্রথম বাজেটে কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা অবসানের ইঙ্গিত মিলতে পারে। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কিস্তির মাধ্যমে কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়েও বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগে সরকারি কর্মীদের দেওয়ার প্রতিশ্রুতি রক্ষায় সরকারের পদক্ষেপের দিকেই এখন রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর নজর রয়েছে। খাতায় কলমে বর্ষাকাল, ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে, কিন্তু তার মধ্যেও অস্বস্তিকর গরম। বর্ষাকালেও গরম থেকে রেহাই নেই, বিশ্রাম পাচ্ছে না এসিও। এদিকে বিলও আসছে লম্বা। এপ্রিল মে মাসে কম টাকা গুনতে হয়নি। বর্ষাকাল বলেও যে বিল কম আসবে তা নয়। শুধু কি এসি, আরও বিভিন্ন ইলেকট্রিক সামগ্রীর কারণেও বিদ্যুৎ খরচ হয়। কিন্তু জানেন আপনার বিদ্যুৎ বিল শূন্য হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো টাকা খরচ না করেই আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। তার জন্য কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে আবেদন করতে হবে। পালাবদলের পর বাংলাতেও এই প্রকল্প চালু হয়েছে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে এই প্রকল্পে আবেদনের অনুরোধ করেছেন। কিন্তু কি এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, কি কি সুবিধা পাবেন জেনে নিন। পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিলেন না, বরং বাংলার ইতিহাসের এক বিতর্কিত অথচ গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন। তার বক্তব্যে উঠে এলো 1947 সালের সেই সন্ধিক্ষণ, যখন পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে থাকবে কিনা তা নিয়ে চলছিল তীব্র রাজনৈতিক টানাপোড়েন। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এমনটাই দাবি প্রধানমন্ত্রীর। শনিবার হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একসময় পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছিল। সেই সময়ে অনেকেই আপোষের পথ খুঁজছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দৃঢ়ভাবে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার দাবিতে আন্দোলন করেছিলেন। তার কথায় যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন, তাহলে আজকের পশ্চিমবঙ্গের মানচিত্র হয়তো অন্যরকম হতো।
ট্রেন যাত্রায় বড় পরিবর্তন, বিনা টিকিটে যাত্রায় এখন থেকে দ্বিগুণ জরিমানা দিতে হবে, পাশাপাশি দিতে হবে বাড়তি জরিমানাও। ওয়েস্টার্ন রেলওয়ের তরফে নির্দেশিকা জারি করে জানানো হলো 20 জুন থেকে বর্ধিত জরিমানা কার্যকর বলে জানানো হয়েছে। ঠিক কি কি ঘোষণা করা হলো জেনে নিন। বিনা টিকিটে যাত্রা করলে ন্যূনতম জরিমানা 250 থেকে বেড়ে 500 টাকা হলো। মেল বা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে জেনারেল কামরায় উঠলে 50 কিলোমিটার দূরত্বের জন্য ন্যূনতম 570 টাকা জরিমানা দিতে হবে। এতদিন যা ছিল 320 টাকা। সংরক্ষিত আসনে 50 কিলোমিটার দূরত্বের জন্য জরিমানা দিতে হবে 585 টাকা। এতদিন যা 335 টাকা ছিল। স্লিপার ক্লাসের ক্ষেত্রে 200 কিলোমিটার দূরত্বের জরিমানা 780 টাকা, আগে যা 530 টাকা ছিল। আর্থিক লেনদেন সংক্রান্ত নথি প্রকাশ্যে আসতেই দলের ব্যয়নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই চর্চায় রয়েছে অভিষেকের বিমান যাত্রা। এর মাঝেই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এলো। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া অডিট রিপোর্টে দেখা যাচ্ছে 2022 থেকে 2025 সালের মধ্যে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রায় 150 কোটি টাকা ব্যয় করেছে শাসক দল। দলের টাকায় বিপুল বিমান ব্যয় অভিষেকের। এই বিপুল অঙ্কের খরচকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। দলের অভ্যন্তরে একাংশের অভিযোগ, এই ব্যয়ের সিংহভাগই হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সফরের জন্য। অন্যদিকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যখন নিজেদের আইনি লড়াই চালাতে ব্যক্তিগত অর্থ ব্যয় করছেন, তখন নেতৃত্বের যাতায়াতে কোটি কোটি টাকা খরচ হওয়া নিয়ে অসন্তোষও বাড়ছে। রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বর্ষিয়ান বামপন্থী নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তার তীব্রতম রাজনৈতিক সমালোচক হিসেবে পরিচিত এই সিপিআইএম নেতা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই তীব্র আলোড়ন তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিক ও আদর্শগত লড়াই কোনো ব্যক্তিগত শত্রুতা নয়। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অধিকার রক্ষায় বামপন্থীরাই তার পাশে গিয়ে দাঁড়াবে। স্কুলে ক্লাস চলাকালীন আচমকায় ছাদ থেকে খুলে পড়ল সিলিং ফ্যান, আর তাতেই গুরুতর জখম হলো স্কুলের 8ম শ্রেণীর এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উড়িষ্যার ভদ্রক জেলায়। উড়িষ্যার স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, শনিবার ভদ্রক জেলার পিরিপুর এলাকার প্রভাকর মহান্তি হাইস্কুলে নিয়মমাফিক ক্লাস চলছিল। সেই সময় আচমকাই একটি সিলিং ফ্যান ছাদ থেকে খুলে শ্রেণীকক্ষের মধ্যে পড়ে যায়। ফ্যানটি সরাসরি আঘাত করে 8ম শ্রেণীর এক ছাত্র ওম প্রকাশ ভেরা